অনেক অপেক্ষার শেষে কেজিএফ চ্যাপ্টার 2 এর সেই কাঙ্ক্ষিত এক্সপ্লেনেশন। ইন্ট্রোতে কোনো সময় নষ্ট করবো না, জাস্ট এইটাই বলবো যে যারা এখনো প্রথম পর্ব দেখোনি দ্রুত প্রথম পর্বটি দেখে নাও, না হলে এই মুভির কিছুই বুঝতে পারবে না। প্রথম পর্বের লিঙ্ক উপরে আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিও শেষে থাকছে একটি কুইজ, যা সঠিক উত্তর দিয়ে তুমিও জিতে যেতে পারো এই স্মার্ট ওয়াচটি। প্যাচাল শেষ, এবার শুরু করি আমাদের আজকের কেজিএফ চ্যাপ্টার 2 এর এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখানো হয় আমাদের এই গল্প বলার কারিগর আনন্দ ইনগালগি হঠাৎই ব্রেন স্ট্রোক করে বসে। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু ডাক্তার জানায় তার বেঁচে থাকার চান্স বেশ ক্ষীণ। এই কথা শুনে দীপা সহ বাকি সবাই হতাশ হয়ে পড়ে। ঠিক সেখানে তাদের সাথে দেখা হয় আনন্দ ইনগালগির একমাত্র সন্তান বিজেন্দ্রা ইনগালগির সাথে। তার কাছে এসে দীপা জানায় সে খুবই দুঃখিত তার বাবার এই অবস্থার জন্য। সে এও জানায় গতকাল তার বাবা কেজিএফ এর অর্ধেক গল্প বলেই চলে এসেছিলেন, কিন্তু এই অবস্থায় তার আর বাকি কাহিনীটি হয়তো কোনোদিনই তারা জানতে পারবে না। তখন বিজেন্দ্রা থেকে আমরা জানতে পারি তার বাবা শুধুমাত্র এই কেজিএফ নিয়ে এতটাই বিভোর ছিলেন যে তার সন্তান ও স্ত্রীর প্রতি কোনোদিনই তিনি কেয়ার করেনি। এর ফলে বিজেন্দ্রা হয়ে ওঠে তার বাবার প্রতি বিদ্বেষী। তবে সে এও জানায় যেহেতু তার বাবা এই গল্পের জন্যই তাদের উপরে অন্যায় অবিচার করেছে, তাই সে এই গল্পটি শেষ পর্যন্ত তাদেরকে শোনাবে। এটা শুনে দীপা ও সেখানকার সকল লোকজন অনেক খুশি হয়ে যায়, আর তারা বেরিয়ে পড়ে আনন্দের বাড়ির দিকে। অন্যদিকে কেজিএফ চ্যাপ্টার 1-এ যেই ছেলেটিকে পাঠানো হয়েছিল শক্তিশিলা খুঁজে বের করার জন্য, তাকে দেখা যায় ওই স্থানে পৌঁছে একটি খেজুর গাছের নিচে মাটি খুঁড়তে। তারা মাটি খোঁড়া শুরু করলে এক পর্যায়ে মাটির নিচে কিছু একটা সন্ধান পায়। সাথে সাথে বড় একটি ক্রেন ও দড়ি নিয়ে আসলে সেই জিনিসটাকে তোলা শুরু হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই পরিত্যক্ত কেজিএফ এর চারপাশে হাজার হাজার মানুষ মশাল জ্বালিয়ে চলে আসে তাদের বাধা দেওয়ার জন্য। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়, আর আমরা দেখতে পাই কেজিএফ এর রাজা রকির পাথরের খোদাই করা মূর্তি। তার মানে আনন্দ ইনগালগির এই গল্পটি ছিল একদম সত্য ঘটনার উপরে নির্মিত। এদিকে দীপা ও বিজেন্দ্রা আনন্দের রুমে এসে সেই গল্পের দ্বিতীয় পার্টের ড্রাফট খুঁজতে শুরু করে। এখানে বিজেন্দ্রা দীপাকে বলে আপনারা হয়তো এই ফিকশনের প্রেমে পড়ে গেছেন, তাই এটা শেষ করতে চাইছেন, তাই না? কিন্তু দীপা জানায় না, এটা শুধু একটি কল্পকাহিনী হতে পারে না। ততক্ষণে একজন কর্মী সেখানে কেজিএফ চ্যাপ্টার 2 এর ড্রাফট নোট পেয়ে যায়, আর এটা পাওয়ার পর দীপা বিজেন্দ্রাকে পড়ে শোনাতে বলে। কিন্তু দেখা যায় বিজেন্দ্রা সেটা না দেখেই শুরু করে দেয় রকির সেই অসমাপ্ত গল্পটিকে সমাপ্ত করার জন্য। বিজেন্দ্রা তখন বলা শুরু করে কেজিএফ এর বাইরে পুরো দুনিয়া একটাই নিউজ জানতো যে গারুরা মারা গেছে, কিন্তু কে কাকে মেরেছে সেটা কেউই জানতো না। তাই পরের দিন সকালবেলা কেজিএফ এর সব পার্টনাররা চলে যায় নারাচিতে বিরাট মানে গারুরার ছোট ভাইয়ের রাজ্যাভিষেকে অংশ নেওয়ার জন্য। চারিদিকে দামামা দেখে কামাল বলে আরে এই বিরাট আবার কবে থেকে এত ড্যাশিং হলো যে পুরো দুনিয়াকে ঢোল বাজিয়ে জানাচ্ছে যে কেজিএফ এখন তার। কিন্তু মিটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারা দেখতে পায় বিরাট নয়, কেজিএফ এর নতুন রাজা হলো রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া ওরফে রকি। এই সিন দেখে তো সবাই পুরোই বোকা ছেলে হয়ে যায় আর বলে এ কি, তাহলে বিরাট কোথায়? আসলে রকি সেদিন গারুরাকে মারার আগে বিরাটকে ইচ্ছা খতম করে দিয়েছিল, কারণ সে জানতো উত্তরাধিকারী সূত্রে এই সাম্রাজ্য তারই প্রাপ্য। তাই আগেই রকি বিরাটকে খুন করে তার আসনটি পাকা করে নিয়েছিল। এই সব কথা শুনে তার পার্টনাররা পুরোই বাকরুদ্ধ হয়ে পড়ে। কিন্তু পাকনা কামাল রকের উপরে ব্যাপক ঝাড়ি মারা শুরু করে দেয়। সে জানায় আমার বাপেরা এই সাম্রাজ্য কোনো রাস্তার মুচির জন্য বানায়নি, এর অধিকার শুধু আমাদেরই জন্য। তখন রকি জানায় আরে তোর বাপরা সব ঠিক করলেও একটা বড় মিস্টেক করে ফেলেছে, আর সেই মিস্টেক হলো তোকে আমার টাইমে পয়দা করে দিয়েছে। এই ডায়লগ শুনে কামাল আরো যখন বেশি চেঁচামেচি করতে যাবে অমনি সবার সামনে কামালকে গুলি করে রকি উড়িয়ে দেয়। এই কাণ্ডে সবাই একদম ভয়ে পাথর হয়ে পড়ে। এছাড়াও রকি রিনাকে এখানে নিয়ে আসে তার কাছে রাখার জন্য। রিনা ছিল খুব শক্ত মনের মানুষ, তাই সে রকিকে ভালোবাসলেও তার উপরে সে দেখাতো সে এখনো রকিকে ঘৃণা করে। তাই এখানে রকির এমন আচরণ দেখে রিনা প্রচুর অবাক হয়ে যায়। সবার সামনে দিয়ে রকি রিনাকে নিজের জিম্মায় নিয়ে নেয়, আর এইটা দেখে গুরু পান্ডিয়ান বলে ইঁদুর তাড়াতে তোমরা সাপ নিয়ে এসেছিলে, কিন্তু সেই সাপ এখন সবাইকে ছোবল মারছে, এবার ঠেলা সামলাও।
এর পরের সিনে আমরা ফারমান নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা রকির প্রচন্ড ভক্ত, কারণ সে বুঝতে পেরেছে যে রকি এখানে এসেছে সবাইকে মুক্তিদান করার জন্য। অন্যদিকে রকিকে দেখা যায় একটি জেলের মধ্যে, আর সেখানে দেখা মেলে ভানারাম এখনো জীবিত আছে। ভানারামকে দেখে সবাই পুরোই চমকে যায় আর বলে তাকে এক্ষুনি মেরে ফেলতে হবে। কিন্তু রকি তখন বলে, মানে কি, তোমরা কি তোমার সেনাপতিকেই মেরে ফেলবা নাকি? এখন থেকে ভানারাম হলো তোমাদের প্রধান সেনাপতি। তবে ভানারাম রাগে গড়গড় করতে করতে বলে, তুই একবার আমার হাতের বাঁধন খুলে দেখ, আমি এই 2 হাত দিয়ে তোর গলা চিড়ে নেব। রকি তখন বলে, ও আচ্ছা, গারোরাকে মেরে ফেলেছি বলে খুব রাগ করেছো তাই না? আমি এখানে একদিনের জন্য রাজ করতে আসিনি। আমি যখন মেইনটেনেন্স রুমে যাই তখনই বুঝতে পারি তোমরা এই মাইনকে কেন সেক্টর 3.9 বলো। এই কথা শুনে তো ভানারামের মাথা পুরোই ঘুরে যায়, কারণ এটা এমন একটা সিক্রেট যা বাইরের কারোর পক্ষে জানা মোটেও সম্ভব ছিল না। এখন কি এই সেক্টর 3.9 সেটা তোমাদেরকে বলছি। আসলে সূর্যবর্ধন যখন কেজিএফ চালু করে তখন সে 3টে মাইন চালু রাখে, তবে সেখানে মোট 9টি মাইন ছিল। সূর্যবর্ধন চাইছিল এই কেজিএফ যেন শত শত বছর ধরে চলতে থাকে, কিন্তু রকি সেখানে এসে এই বিষয়টি জেনে ফেলার পর মাত্র 2 বছরের মধ্যেই সব গোল্ড উত্তোলন করার প্ল্যান করে বসে। আর এই সব কথাগুলো যখন তার পার্টনাররা শুনতে পায় তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একজন আউটসাইডার এসে কিভাবে এত দ্রুত সব গোপন রাজ জানতে পেরে গেছে তা তাদের মাথায় আসে না। রকি তার পার্টনারদেরকে বলে দ্রুত কাজে লেগে পড়তে, কারণ পার্টনার হয়েছে আর কাজ করবে না তা তো আর হতে পারে না। রাজেন্দ্র দেশাই গম্ভীর গলায় রকিকে বলে যে এক গরোরা মারার জন্য আমি যদি রকি পয়দা করতে পারি তাহলে এই রকিকে মারার জন্য আমি অন্য রকি পয়দা করতে পারবো না। রকি উত্তরে বলে, যে কাজ আমার বাপের দ্বারাই হয় নাই সেটা আর পৃথিবীর কারোর পক্ষে সম্ভব না। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, রকি ওয়ান অ্যান্ড অনলি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। আচ্ছা, কেজিএফ এর মতন অসংখ্য ড্রামা, অ্যাডভেঞ্চার কিংবা থ্রিলার গল্প কিন্তু পাবে কাব্যিক অডিও বুক অ্যাপে। বাংলাদেশের অন্যতম অডিও বুক অ্যাপস কাব্যিক নিয়ে এসেছে 2000-এরও বেশি বইয়ের অডিও ভার্সন, যা কানে হেডফোন লাগিয়ে তুমিও উপভোগ করতে পারবে। বিশেষ করে যাদের বই পড়ার অভ্যাস আছে কিন্তু সময়ের অভাবে পড়াই হচ্ছে না, তারা চাইলে ট্রাই করতে পারো এই জনপ্রিয় অ্যাপটি। দক্ষ ভয়েস ওভার আর্টিস্ট দিয়ে এখানে ড্রামা, রোমান্স, উপন্যাস কিংবা ধর্মীয় বই সহ একাডেমি বইয়েরও অডিও ভার্সন পেয়ে যাবে। তার মানে এখান থেকেই করতে পারবে একাডেমিক পড়াশোনা বা নিতে পারবে চাকরির প্রস্তুতি। কাব্যিকের মাসিক সাবস্ক্রিপশন চার্জ 40 টাকা, কিন্তু শুধুমাত্র আমার অডিয়েন্সের জন্য প্রথম মাসের সাবস্ক্রিপশন ফি মাত্র 5 টাকা। পরবর্তী মাস থেকে 40 টাকা সাবস্ক্রিপশন, যা যে কোনো সময় তুমি ক্যান্সেল করতে পারবে। এই ডিসকাউন্ট পেতে বিকাশ পেমেন্ট করার সময় আমার প্রোমো কোড সিনে ব্যবহার করো আর অ্যাক্টিভ করো এই অফারটি। তাহলে আর দেরি কিসের, এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলো কাব্যিক অডিও অ্যাপ। লিংক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। এবার চলো এক্সপ্লেনেশনে ফিরে যাই। এদিকে রকি নতুন সশস্ত্র বাহিনী তৈরি করতে থাকে কেজিএফ রক্ষার জন্য। সেখানে এসে ভানারামকে উপস্থিত করলে সবাই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু রকি জানায় এই ভানারামই তোমাদেরকে ট্রেন আপ করে মারাত্মক সৈনিকে পরিণত করবে। রকি আদেশ দেয় ভানারামের বাঁধন খুলে দিতে, আর তাকে বলে আমার পিছনে থাকা টার্গেটের শট নাও। হাত খোলা পেয়ে ভানারাম এখন কি করবে? রকিকে মেরে দেবে নাকি রকির টিমে জয়েন করে নেবে? বন্দুক হাতে তুলে নিয়ে রকির সামনে দাঁড়িয়ে পিছনে থাকা টার্গেটের শট নিলে আমরা বুঝতে পারি ভানারাম এখন থেকে রকির হয়েই কাজ করবে। তবে সে জানায় এই পুরো কেজিএফে কিভাবে কোথায় সিকিউরিটি দেবো এই সব কিছু আমার হিসেবে চলবে। কেজিএফ এর বাইরে একটি ব্রিজ আছে যেটা খুবই সেন্সিটিভ, সেখানে এক্ষুনি 300 জন ট্রেন গার্ড দিয়ে পাহারা দিতে হবে। তখন রকি তাকে জানায় এই নাদান বাচ্চাদের তোমাদের হাতের উপরে ছেড়ে দিলাম, তুমি এদেরকে মানুষ করে নাও। এভাবেই রকির আদেশে প্রতিনিয়ত ভানারাম সবাইকে ট্রেন করতে থাকে, আর ধীরে ধীরে সাধারণ মানুষগুলো হয়ে ওঠে এক একটা মজবুত সৈনিকে। এছাড়াও রিনা যখন দেখতে পারে রকি এই কেজিএফ দখল করেছে ঠিকই, কিন্তু সেখানকার মানুষের মনও সে দয়া ও ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে, তখন রিনাও তার প্রতি নতুন করে আবারও প্রেমে পড়ে যায়। এদিকে সব পার্টনারদের মধ্যে শুরু হয় ক্রোধের আগুন। এক বাইরের লোক এসে পৃথিবীর সবচেয়ে দামি স্থানের মালিক হয়ে যাবে তা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তাকে শেষ করা যায়, কিন্তু রকি এখন এমন এক উচ্চতায় চলে গেছে যে যেখান থেকে তাকে সরানো 4টেখানি কথা না।
আধিরা, এনায়েত খলিল, শেঠি সহ সবার কাছে পৌঁছে যায় যে রকি এখন কেজিএফ এর মালিক। যে শেঠির হয়ে রকি এতদিন কাজ করত সেই শেঠি এখন হয়ে পড়ে রকির গোলাম। কিন্তু এমন নিয়তি সবাই মানতে চায় না বিধায় তারা শুরু করে এক সূক্ষ্ম প্ল্যান, যা দিয়ে তারা রকিকে চিরতরে সরাতে চায় কেজিএফ থেকে। অন্যদিকে দিল্লিতে এক সিবিআই ইউনিট ক্যামেরা দেখতে পায় যারা কিনা গত কয়েক বছর ধরেই এই কেজিএফ নিয়ে রিসার্চ করছিল। তারা বছরের পর বছর বিভিন্ন এভিডেন্স কালেক্ট করলেও রাজনৈতিক চাপে কখনোই কেজিএফ এর বিরুদ্ধে তারা অ্যাকশনে যেতে পারেনি। সেই সিবিআই ইউনিটের প্রধান রাঘবান জানতে পারে যে কেজিএফ এর প্রধান গারোরা মারা যাওয়ার পর এক আউটসাইডার এসে কেজিএফ দখল করে নিয়েছে। এটা শুনে সে তো পুরোই থ হয়ে যায়, কারণ এত বড় সাম্রাজ্যকে কিভাবে একজন বাইরের মানুষ এসে দখল করে নিতে পারে তা তার মাথায় আসে না। তারাও নেমে পড়ে রকির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। তবে সবচেয়ে বড় বাধা হিসেবে রকির সামনে উপস্থিত হয় আধিরা। একদিন মাইনিং করতে গিয়ে রকি দেখতে পায় আধিরার সেই বিখ্যাত তরোয়াল, যা দেখে পুরো নাড়াচির মানুষেরা থর থর করে কাঁপতে থাকে। এই আধিরা সম্পর্কে রকি কিছুই জানতো না, কিন্তু ভানারাম তাকে বলা শুরু করে যে আধিরা হলো ভাইকিংসের আদর্শে গড়া এক যোদ্ধা, যে তার পুরো জীবন পার করেছিল এই কেজিএফ এর সুরক্ষার জন্য। সে এতটাই হিংস্র ছিল যে এই তরোয়াল দিয়ে মানুষের মাথা কেটে ফেলতেও এক সেকেন্ডও সে চিন্তা করতো না। যদি আজ আধিরা কেজিএফ এ থাকতো তাহলে সে তোমাকে এখানে পা রাখতে দিত না, কারণ তার কাছে তোমার মতন 10টা রকিও কিছুই না। এই সব শুনে রকি বেশ চিন্তায় পড়ে গেলেও সে সবাইকে জানায় আরও বেশি বেশি মাইনিং করে দ্রুত স্বর্ণ উত্তোলন করতে। এরপর এক রাত্রে দেখা যায় সেই নতুন সৈনিকরা পাহারা দিচ্ছে আউটপোস্ট 1 নামে সেন্সিটিভ ব্রিজটি। সেখানে ফারমান নামে সেই ছেলেটিকেও আমরা আবারও দেখতে পাই। আসলে ফারমানকে এই ফোর্সে জয়েন করতে তার মা বারবার নিষেধ করলেও সে এক প্রকার জোর করেই রকির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই আর্মিতে জয়েন করে। ঘুটঘুটে অন্ধকারে ঠিক মাঝরাত্রে হুট করে সেই স্থানে হামলা করে বসে আধিরা। তার গ্যাংয়েরা নিমিষেই একের পর এক এই নতুন সেনাদের কেটে কুচি করতে থাকে। এটা দেখে ফারমান বুঝতে পারে যে এরা সবাই আধিরার লোক, আর আধিরা ইতিমধ্যে কেজিএফ দখল করার জন্য এখানে চলে এসেছে। সে দ্রুত একটি কন্টেইনারে ভরা পেট্রোল নিয়ে ওই ব্রিজের উপরে ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আধিরা তো আর যেন তেন চিজ নয়। সে ওই আগুনের মধ্যে দিয়ে এই ব্রিজ পার হলে আমরা এই প্রথম তার ভয়ানক চেহারা দেখতে পাই। এই হলো সাক্ষাৎ যমদূত আধিরা, যার নাম শুনলেও মৃত মানুষরা ভয়ে কাঁপতে থাকে। ফারমান তাকে দেখে বলে, এতদিন অনেক প্রাণ নিয়েছিস, কিন্তু এবার রকি তোদের চ্যাপ্টার এখানেই শেষ করে দেবে। আধিরা তার কথায় মোটেও বিচলিত না হয়ে বলে, তোদের ওই রক্ষকের শরীরেও তো রক্তই বয় নাকি? সে যদি মানুষই হয়ে থাকে তাহলে আমার হাতেই তাকে মরতে হবে। এই বলে পুরো ফোর্স নিয়ে আধিরা প্রবেশ করে কেজিএফ এর মূল ভূখণ্ডে। আর ফারমানের ভাগ্যে কি হয়েছিল তা তো তোমরা সবাই বুঝতেই পারছো। একদিকে আধিরা, অন্যদিকে 4 পার্টনার সহ এনায়েত খলিল সবাই রকিকে এমন এক জালে জড়াতে চলেছে যেখান থেকে রকির বেঁচে ফেরা খুব কঠিন এক ব্যাপার হয়ে দাঁড়াবে। রকিকে শেষ করার প্রথম ধাপ শুরু করে অ্যান্ড্রু। সে রাজেন্দ্র দেশাইকে জানায় আধিরা ইতিমধ্যে কেজিএফ এ পৌঁছে গেছে। যদি রকিকে মহলের বাইরে আনা যায় তাহলেই তাকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু রাজেন্দ্র বলে, তাকে কিভাবে আমরা বাইরে নিয়ে আসবো? তখন অ্যান্ড্রু জানায়, আপনার মেয়ে রিনা যদি আপনার মরার কথা টিভিতে শুনতে পায় তাহলে সে নিশ্চয়ই সেখান থেকে বের হবে আর রকি তাকে আটকাতে সেখানে চলে আসবে। এই কথা শুনে রাজেন্দ্র বুঝতে পারে যে তার অন্তিম সময় চলে এসেছে। অ্যান্ড্রু ও দায়া মিলে রাজেন্দ্র দেশাইকে সেখানেই শ্যুট করে হত্যা করে দেয় এই প্ল্যানকে সাকসেস করার জন্য। এই নিউজ রিনা দেখার সাথে সাথেই সেখান থেকে সবাইকে বন্দুকের মুখে রেখে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার বাবাকে দেখার জন্য। রকির কাছে খবর পৌঁছালে সেও ছোটে রিনার পিছনে। তবে রিনা কিছু দূর যাওয়ার পরেই আটকা পড়ে রামান্নার হাতে। রকি এখানে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের মতন তুখোর গতিতে এগিয়ে চলে তাদের পিছনে। একে একে রকি তার হেভি ড্রাইভিং স্কিল দেখিয়ে পথের মধ্যেই বেশ কয়েকটা গাড়িকে উড়িয়ে দিতে থাকে। এক পর্যায়ে রকি একটি ডেড ভ্যালির কাছে এসে পৌঁছে গেলে সে দেখতে পায় অপর প্রান্তে 50 জনের উপরে সশস্ত্র বাহিনী তার জন্য অপেক্ষা করছে।
এবার শুরু হয় 1 ভার্সেস 50 পিপলের এক মহাজাগতিক ফাইট। অন্যদের সবার হাতে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি থাকলেও রকি শুধুমাত্র তার মাটিতে হাত ধুয়ে নিয়ে শুরু করে সবাইকে উদাম কেলানো। একের পর এক মানুষ আসছে আর রকি তাদেরকে মেরে মাটিতে শুইয়ে দিচ্ছে। ওদিকে রামান্না রিনার হাত ধরে রেখেছে দেখে রকির মাথা আরো খারাপ হয়ে গিয়ে হাতের সামনে যা পাইছে সব দিয়ে একাধারে পচানো শুরু করে দেয়। এখানকার ফাইটিং দৃশ্যটি ছিল আসলেই দেখার মতো। কিন্তু শুধু এরাই নয়, রকিকে শেষ করতে এখানে চলে এসেছে স্বয়ং আধিরা নিজে। নিচে রকি যখন সবাইকে প্রায় খতম করে দিচ্ছিল তখন উপর থেকে আধিরাও তার ফাইট দেখে বেশ ইমপ্রেসড হয়ে পড়ে। তবে ঠিক সেই সময় রকির বুকের বাম পাশ বরাবর আধিরা তার বন্দুকের একটি শট নেয়। সেই বুলেট রকির গা ভেদ করলে আকস্মিক এই হামলায় রকি মাটিতে মুখ থুবড়ে পড়ে। এই প্রথম রকি দেখতে পায় হিংস্র আধিরাকে আর বুঝতে পারে কেন আধিরাকে আনবিটেবল বলা হয়। আধিরা রকির কাছে এসে বলে, কিরে 2-4 জনকে মেরে কেজিএফ দখল করে নিয়েছিস আর ভাবছিস যে তা ভোগ করতে পারবি? আমি যতক্ষণ আছি কেজিএফকে অন্য কাউকে ভোগ করতে দেব না। যা, তোকে ছেড়ে দিলাম। তোর লোকজনের তো তোর উপরে অনেক ভরসা, তাই না? এবার তোর এই রক্ত মাখা দেহ দেখে তাদের সব মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে আর তারাও বুঝতে পারবে তুই একটা সাধারণ রক্তে মাংসে করা মানুষ ছাড়া আর কিছুই না। এই বলে আধিরা রিনাকে সহ রকিকে পাঠিয়ে দেয় কেজিএফে। এদিকে রকির এই অবস্থা দেখে পুরো কেজিএফবাসী একদম ভেঙে পড়ে। তারা এতদিন রকিকেই ভাবতো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে, কিন্তু রকির এমন মুমূর্ষু অবস্থা দেখে সবাই থ বনে যায়। সবাই ভাবতে থাকে কে এখন তাদেরকে বাঁচাবে এই জালিম আধিরার হাত থেকে। ইতিমধ্যে লোকাল লোকজন রকির চিকিৎসা শুরু করে দেয়। তাদের হাতে ছিল না কোনো ধরনের উপযুক্ত সরঞ্জাম যা দিয়ে তারা এই বুলেট বের করতে পারবে। তবুও অবশেষে তারা বুক থেকে বুলেট বের করতে সক্ষম হয়, কিন্তু লোকটি জানায় রকির বাঁচা মরা শুধুমাত্র উপরওয়ালার হাতে। এই কথা শুনে সবাই রকির জন্য দোয়া শুরু করে দেয়, কারণ যেভাবেই হোক রকিকে যে বাঁচতেই হবে এই মানুষগুলোর হেফাজত করার জন্য। শুধু এই হামলায় নয়, রকিকে একদম শেষ করার জন্য কাহিনী আরও বিশাল আকার ধারণ করে। আধিরা এক গাড়ি লাশ পাঠিয়ে দেয় কেজিএফে সবাইকে বোঝানোর জন্য যে আমি আসছি তোমাদের সবাইকে শেষ করার জন্য। আর অন্যদিকে বম্বের ডন শেঠি দুবাইয়ের ইনায়েত খলিলের সাথে হাত মিলিয়ে রকির যত অনুসারী ছিল সবাইকে এক অনুষ্ঠানে ডেকে এনে তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলে। সেই সাথে পুরো পশ্চিম ভারতের সব শহরে রকির যত লোক ছিল সবাইকে একদিনের মধ্যেই মেরে ফেলে রকির চিহ্ন সে একদম ধুলোয় মিশে দেয়। এছাড়াও দেশের রাজনীতিতে চলে আর এক খেলা। অ্যান্ড্রুর ইন্ধনে ডিওয়াইএসএস পার্টির এমপিদের গুরু পান্ডিয়ানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। তারা সবাই গুরু পান্ডিয়ানের নো কনফিডেন্স মোশনে নিজেদেরকে সম্মতি জানায়। তার মানে হলো এরা সবাই জেনারেল ইলেকশনের পক্ষে ভোট দেয়। এখন জেনারেল ইলেকশন হলে দেশের প্রধানমন্ত্রী হবে রামিকা সেন, আর সে যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে কেজিএফকে ধুলোয় মিটিয়ে দিতে কোনো টাইম লাগবে না। একদিকে বোম্বে হাতছাড়া, অন্যদিকে রামিকা সেনের আগমনের ঘণ্টা, সব মিলিয়ে অ্যান্ড্রু সফলভাবে কেজিএফকে মাটিতে মিশিয়ে দিয়ে আনন্দে ফেটে পড়ে। অন্যদিকে রকি মরতে মরতেও সবার দোয়ায় সেই যাত্রায় বেঁচে ফেরে। রিনা যখন তার সেবা করছিল ঠিক সেই সময় শেঠি ফোন দিয়ে রকিকে বলে, কিরে বস, আপনি নাকি দুনিয়ার বাদশা হয়ে গেছেন? খুব তো নাম কামাতে গিয়েছিলিস তাই না? এখন তোর কাছে মরে যাওয়া কেজিএফ ছাড়া আর কিছুই নেই। এখনো সময় আছে, আমার কাছে এসে আমার হাত পা টিপে দিয়ে যা, আর তোর বান্ধবীকেও নিয়ে আয় আমার এন্টারটেনমেন্টের জন্য। এসব কথা শুনে রকির চোখ একদম লাল হয়ে যায়, আর সে এবার তার সবচেয়ে ভয়ানক চাল শুরু করে দেয়। রকি ফোন দেয় কাশিম চাচাকে আর বলে, এতদিন তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আজ লাস্ট একটা কাজ আমার জন্য তোমাকে করতেই হবে। কাশিম চাচা তখন বলে, তুই খালি বল, তোর জন্য আমার জান হাজির। এই বলে রকি তাকে প্ল্যানিং বলতে থাকে। তবে কি সেই প্ল্যানিং সেটা একটু পরেই বলছি। রকি এবার ভানারামকে বলে তার হেলিকপ্টার রেডি করতে ও সোনা দিয়ে তা পরিপূর্ণ করতে। এই ধকল কাটিয়ে ওঠার জন্য সে ট্রাভেলিং করে দুবাই যেতে চায়। সবাই রকির এমন আচরণ দেখে পুরোই শকড হয়ে যায় আর ভাবে, যেখানে এত মানুষের জীবন নিয়ে প্রশ্ন, সেখানে তাদের রাজা কিনা ফুর্তি করার জন্য দেশ ভ্রমণে বেরোচ্ছে।
আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে রকি চিল করার জন্য দুবাই যাচ্ছে? আসলে না, রকি দুবাই যায় এনায়েত খলিলের সাথে দেখা করতে। রকিকে দেখে এনায়েত খলিল বেশ চমকে যায়, কারণ এতদিন যাকে পথে বসানোর জন্য সে কাজ করছে সেই কিনা তার সামনে হাজির হয়ে গেল। রকি সেখানে উপস্থিত হয়ে জানায়, আমি এখানে এসেছি তোমার সাথে নতুন ডিল করার জন্য। আফ্রিকা থেকে তোমার গোল্ড প্রথমে দুবাই তারপর ইন্ডিয়া আসে, এটা ডাবল রিস্ক। আমি নিজের রিস্ক নিয়ে ডিরেক্ট আফ্রিকা থেকেই তোমাকে গোল্ড সাপ্লাই করব এবং সেই সাথে তোমার কষ্ট কমে যাবে বহু গুণে। বলো আমার অফারে রাজি আছো কিনা? এনায়েত খলিল তখন বলে, ইস, কয়েকটা দিন আগে আসলেই আমি তোমার অফারটা নিতাম, কিন্তু এখন আমি আমার এক বন্ধুকে কথা দিয়ে ফেলেছি যে তার কাছেই গোল্ড সাপ্লাই দেব, আর তোমার কাছে তো এখন কিছুই নেই, না আছে বন্দুক না আছে বন্ধু। এই সব কথা শুনে রকি কিছুটা দমে যায়, কিন্তু হাল ছাড়ে না। রকি এনায়েত খলিলের সিকিউরিটি গার্ডদের হাতে থাকা গানের নাম জানতে চায়। তারা জানায় এটা কালাশনিকভ, যাকে সংক্ষেপে AK-47 বলে। রকি গানটা হাতে নিয়ে দেখতে চায়। এনায়েত খলিলও তাকে গানটি দেখার জন্য পারমিশন দিলে রকি AK-47 হাতে নিয়ে তা দেখতে থাকে। ঠিক সেই সময় এনায়েতের কাছে কল আসে বম্বে থেকে। তারা জানায় রকির লোকজন পুরো শেঠি গ্যাংয়ের লোকজনদেরকে মেরে একদম শেষ করে দিয়েছে, এখন সে আপনাকেই মারার জন্য দুবাই চলে গেছে। এই কাহিনী দেখে এনায়েত খলিল তো একদম যায় অবস্থা, কি আর পার্ট নেবে। এই অবস্থায় তার রকির সাথে হাত মেলানো ছাড়া আর কোনো উপায় নেই। আসলে রকি সেদিন ফোনে কাশিম চাচাকে এই হেল্পটাই করতে বলেছিল। সে বলেছিল যেভাবেই হোক সেটির সব লোকজনদেরকে সে যেন শেষ করে দেয়। কাশিম চাচাও তার মারাত্মক বুদ্ধি খাটিয়ে একে একে সবাইকে একসাথে হামলা করে তাদের পরপারের টিকিট ধরিয়ে দেয়। এভাবেই এনায়েত খলিল ও সেটিকে কঠিন এক ছবক দিয়ে রকি ফিরে আসে KGF-এ। এখানে সেই রকি তার সোনার গাড়ি নিয়ে রওনা দেয় ভার্কার উদ্দেশ্যে। পথের মধ্যে আধিরা অপেক্ষা করছিল এই গাড়িগুলোকে লুট করার জন্য, কিন্তু এবার গাড়ি থেকে সোনা নয়, বেরিয়ে আসে রকি নিজে। রকিকে এমন তাজাতন্য দেখে আধিরার মাথা তো পুরোই ঘুরে যায়। সে ভেবেছিল এই বেটার চ্যাপ্টার সেখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, বেটা তো দেখি ভারী ঝামেলার। তাই এবার ফাইনাল ভাবে যেই না ওকে শেষ করতে যাবে, তখন দেখা যায় সব ট্রাক থেকে ঝাঁকে ঝাঁকে AK-47 নিয়ে বের হয়ে আসছে রকির সেনারা। তার মানে রকি যে সোনা নিয়ে দুবাই গিয়েছিল সেই সোনার বিনিময়ে সে দুবাই থেকে নিয়ে এসেছিল AK-47। আধিরার কাছে আছে পুরাতন আমলের ডাবল ব্যারেল, আর রকির কাছে এখন দুনিয়ার সবচেয়ে ভয়ানক অটোমেটিক রাইফেল AK-47। এবার রকি শুরু করে তার ভয়ানক তাণ্ডব লীলা। শুরু হয় AK-47 দিয়ে মুহু মুহু গোলাবর্ষণ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই অটোমেটিক গানের তাণ্ডবে আধিরার পুরো গ্যাং একদম ধূলিসাৎ হয়ে যায়। এক রকেট লঞ্চারের আঘাতে আধিরাও মারাত্মক আহত হয়ে পড়লে এবার রকি যায় তার কাছে। সেখানে গিয়ে রকি তাকে জানায়, শালার গ্যাঞ্জাম ফ্যাসাদ আমি পছন্দ করি না, কিন্তু এই গ্যাঞ্জাম ফ্যাসাদ আমাকে এতই পছন্দ করে যে তারা আমার পিছু ছাড়ে না। যা, তোকেও আমি প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু আজকের পরে এই সাম্রাজ্য আমার, ওই সাম্রাজ্য আমার, এসব বলা বন্ধ করে দে, কারণ এই পুরো দুনিয়ায় এখন আমার সাম্রাজ্য। এই বলে রকি আধিরাকে প্রাণ নিয়ে ফিরে যেতে দেয়। তবে রিনার হাত ধরে জবরদস্তি করার কারণে সে রামান্নার একটি হাত কেটে রাখতেও মোটেও ভুল করে না। এবার রকি শুরু করে দেয় হারিয়ে যাওয়া সবকিছু উদ্ধার করা। প্রথমে সে পার্লামেন্টের সব এমপিদের ডেকে এনে হুমকি দেয় যে যদি আবারও তারা গুরু পান্ডিয়ানের বিরুদ্ধে হাত ওঠায় তাহলে তাদের জীবন নিয়ে কেউ ফিরতে পারবে না। সবাই এই হুমকি শুনে পরের ভোটিংয়ে তাদের অসম্মতি জানায়, আর এর ফলে জেনারেল ইলেকশন বন্ধ হয়ে যায়। ফলাফল রামিকা সেনও আর এই মুহূর্তে ক্ষমতায় আসতে পারে না। এরপর রকি চলে যায় সেটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। রকির আগমন দেখে সবাই বুঝতে পারে আজ সেটি শেষ দিন। এদিকে সেটি রকিকে দেখেই হাত পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে। সে তার চেয়ার রকির সামনে দিয়ে বলে, তুমি আমার চেয়ার নিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও। ছোটবেলা থেকেই এই চেয়ারের জন্য রকি অধীর আগ্রহী হয়ে থাকতো, কিন্তু আজ এই চেয়ারের চেয়েও 1000 গুণ পাওয়ারফুল চেয়ারের মালিক সে। তাই রকি সেই চেয়ারে না বসে তাতে তার পা রেখে বসে। ভাই রে ভাই, এই সিন যে কি পাওয়ারফুল ছিল তা বলে বোঝানো যাবে না। রকি জানায়, তোকে না আমি ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার রানীকে নিয়ে কথা বলেছিস, তোকে কোনোভাবেই আর মাফ করা যায় না।
এই বলে রকি সবার সামনে সেটিকে খুন করে আবারও পুরো বম্বে নিজের করে নেয়। এভাবেই রকি রাজ করতে থাকে কেজিএফ। আর 1978 সাল থেকে 1981 সাল, এই 3 বছরে রকি তার রাজ্যকে এমন পর্যায়ে নিয়ে যায় যে যা কল্পনাও করা যায় না। এরপর সিন শিফট হয় 1981 সালে। মাঝের 3 বছর রকি কি করেছে তার এই পর্বে দেখানো হয় না। এবার দেখা যায় রাজনীতির খেলে গুরু পান্ডিয়ানকে হারিয়ে রামিকা সেন হয়ে যায় ভারতের প্রেসিডেন্ট। রামিকা সেন ছিল তুখোর এক ব্যক্তিত্ব, তার কাছে অন্যায় আর জুলুমের কোনো জায়গা ছিল না। সে মেয়ে হলেও পৃথিবীর কাউকে সে গুনতো না, আর তার এই দৃঢ় অ্যাটিটিউডকে সবাই সবসময় ভয় পেত। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রামিকার সাথে দেখা করতে আসে সিবিআই ইউনিটের প্রধান রাঘবান। সে জানতো একমাত্র রামিকাই পারবে রকিকে শেষ করতে, আর তাই সে তাকে কেজিএফ এর ব্যাপারে ডিটেলস বলতে চায়। কিন্তু দেখা যায় রামিকা সেন তাকে বলে এই দেশে কেজিএফ এর চেয়ে আরো বড় বড় সমস্যা আছে, আমি স্টেট পুলিশকে জানিয়ে দিচ্ছি, তারা ব্যবস্থা নেবে। এই কথা শুনে রাঘবান পুরোই বোকা ছেলে হয়ে পড়ে। মানে কেজিএফ যে কত বড় তা সম্পর্কে এই দেশের প্রধানমন্ত্রীর কোনো ধারণা নেই। আসলে ধারণা হবেই বা কি করে? কেজিএফ এমনভাবে প্রোটেক্টেড ছিল যে দুনিয়ার কেউই জানতো না ভিতরে কি চলছে আর কেই বা কেজিএফ চালাচ্ছে। তবে রাঘবান অনেক কষ্টে রামিকাকে রাজি করায় এই কেজিএফ নিয়ে আলোচনা করার জন্য। রাঘবান বলে এই কেজিএফ এর উপর দিয়ে কোনো কমার্শিয়াল প্লেন পর্যন্ত যেতে পারে না, কিন্তু কয়েকদিন আগে একটি MiG-29 বিমান এর পাশ দিয়ে যাওয়ার সময় এই ছবিটি আমাদেরকে তুলে পাঠিয়েছে। কেজিএফ এর লেটেস্ট ছবি যেই না রামিকাকে দেখানো হয় তার চোখে ভেসে ওঠে এক বিশাল বড় ভয় আর চিন্তার ছাপ। কেজিএফ এখন আর সেই পুরাতন কেজিএফ নেই। পুরো সাম্রাজ্যকে রকি একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে এমন মাইনিং গ্রাউন্ড বানিয়ে ফেলেছে যে যেটা দেখতে একদম বড় কোনো শহরের মতো লাগে। মানে রকি এই কেজিএফ কে গত 3 বছরে এত উপরে নিয়ে গেছে যে যেখানে পুরো ভারতের শক্তিও তার কাছে কিছুই না। এটা দেখে রামিকা সেন অর্ডার দেয় পুরো স্টেট বর্ডার ক্লোজ করে দিতে আর রকি সব ওয়্যার হাউসের রেড দিতে। এই রেডের দায়িত্ব দেওয়া হয় রাঘবানকে। তার নেতৃত্বে শুরু হয় রকির লোকজনের উপরে ধরপাকড়। সিবিআই ও পুলিশ একে একে বেঙ্গালুরে রকির সব ওয়্যার হাউসের রেড করা শুরু করে, কিন্তু কোথাও রকির বিরুদ্ধে কোনোই ক্লু তারা বের করতে পারে না। কিন্তু একটি ওয়্যার হাউসে গিয়ে তারা শুধুমাত্র একটি গোল্ড বার উদ্ধার করতে পারে আর সেটাকে সাথে করে নিয়ে যায়। এদিকে রকির সাথে সেদিন দেখা করতে আসে এক আর্মস ডিলার। সে রকিকে বিভিন্ন লেটেস্ট আর্মস দেখাতে থাকে। সে একটি সোভিয়েত মেক আর্মস নিয়ে এসেছে যার নাম দুস্কা। এটা চালানো শুরু করলে সামনে যা থাকবে সব মাটির সাথে মিশে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এমন সময় রকির কাছে খবর আসে যে রামিকা সেন পুরো স্টেট বর্ডার ক্লোজ করে দিয়ে সব জায়গায় রেড দিচ্ছে। আগে থেকে নিউজ পাওয়ার জন্য তারা সব গোল্ড অন্য স্থানে সরিয়ে নিলেও একটি গোল্ড বার সিবিআই এর হাতে পড়ে যায়। এটা শুনে রকি চলে যায় সেই একটি গোল্ড বার উদ্ধার করার জন্য। মানে বুঝতে পারছো, যে কিনা টনকে টন গোল্ডের মালিক সে কিনা একটা গোল্ড বারের জন্য নিজেই চলে যেতে চাইছে তা উদ্ধার করতে, মানে ভাবাই যায় না। রকি সেই আর্মস ডিলার আর লেটেস্ট আর্ম দুস্কা নিয়ে হাজির হয় সিবিআই এর ব্রাঞ্চে, যেখানে তার গোল্ড বারটি রাখা ছিল। সেখানে উপস্থিত হতেই সবাই তাকে এমন ভয় পেয়ে যায় যে পুরো স্টেশন থর থর করে কাঁপতে থাকে। এক কনস্টেবল দৌড়ে গিয়ে তার গোল্ড বার নিয়ে এসে সহি সালামতে রকিকে বুঝিয়ে দিলে রকি তা ভালো করে মুছে পকেটে নিয়ে চলে যায়। সবাই এটা দেখে হাফ ছেড়ে বাঁচে যে যাক, রকি ভাই তাদের কিছু না বলেই ছেড়ে দিল। কিন্তু রকি কি আর সেই জিনিস? ব্রাঞ্চ থেকে বের হয়ে রকি মাঠের মধ্যেই তার দুস্কা সেট করে শুরু করে দেয় এক মহা গোলাবর্ষণ। একের পর এক ম্যাগাজিন খালি করে আবারও নতুন ম্যাগাজিন লোড করে দেদারসে ফায়ারিং করতে থাকে। মুহু মুহু হেভি মেশিন গানের আঘাতে পুরো পুলিশ স্টেশন মাটির সাথে মিশে যাওয়া শুরু হয়। এভাবে টানা 5 মিনিট ধরে ফায়ারিং করে যখন হেভি মেশিন গানের ব্যারেল গরম হয়ে আগুন হয়ে যায়, ঠিক তখনই রকি একটি সিগারেট বের করে ওই ব্যারেল থেকে তা জ্বালিয়ে টানতে শুরু করে। ভাই রে ভাই, এই সিনটাতে রকি ভাইয়ের যে কি সোয়াগ ছিল তা ভাষায় প্রকাশ করা মোটেও সম্ভব নয়। আমার দেখা পুরো মুভিতে বেস্ট সিন ছিল এটা। এদিকে রামিকা সেন যখন এই নিউজ পায় যে মাত্র 400 গ্রাম সোনার জন্য পুরো পুলিশ স্টেশনে ধ্বংস করে দিয়েছে রকি, তখন সে বুঝতে পারে সে কি ভয়ানক এক চিজ। সাথে সাথে রামিকা টেলিভিশনে বার্মা ও ভারতের উত্তেজনাপূর্ণ অবস্থা নিয়ে ভাষণ দেয়। তবে সেটা
শুধু ছিল রকিকে মেসেজ দেওয়ার জন্য। রামিকা বলে আমার কাছেও হাতিয়ার আছে যাকে নেভি, এয়ারফোর্স ও আর্মি বলা হয়, সেগুলো দিয়ে আমি তোমার বাড়িতে ঢুকেই তোমাকে শেষ করে দেব। রকিও রামিকার এই ইন্ডিকেট শুনে বুঝতে পারে যে রামিকা সেন এবার ফাইনালি তার উপরে অ্যাটাকে যাবে। তাই এবার রকি তার ফাইনাল মিশন শুরু করে দেয়। সে পুরো দেশের গোল্ড সাপ্লাই বন্ধ করে দিয়ে তাই স্টক করা শুরু করে দেয়। সবাই ব্যাপক টেনশনে পড়ে যায় যে রকি কেন পুরো গোল্ডের সাপ্লাই হুট করে বন্ধ করে দিল। এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা দুদিনেই বন্ধ হয়ে যাবে। তাই এই অবস্থায় অ্যান্ড্রু চলে যায় আধিরার কাছে রকিকে থামানোর জন্য। সেখানে দেখা যায় আধিরা এখনো বেঁচে আছে আর গত কয়েক বছর ধরে অপেক্ষা করছে রকিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। সে অ্যান্ড্রুকে জানায় রকি যেভাবে তার কেজিএফ সাজিয়েছে সেখানে এই মুহূর্তে ঢুকে তাকে খতম করা চারটেখানি কথা নয়। তবে আমি গত 3 বছর ধরে মাইনিং এর বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষদেরকে ধরে এনে একটি ম্যাপ বানিয়েছি আর বের করেছি কোন মাইনের মধ্য দিয়ে গেলে আমি তার কাছে পৌঁছাতে পারবো। দুটো ওয়ে আমি পেয়েছি, কিন্তু 3 নম্বর রাস্তা কোথায় সেটা এখনো খুঁজে পাইনি। ওটা পেলেই অ্যাটাক শুরু হবে রকির উপর। তার মানে একদিকে রামিকা সেন আর অন্যদিকে আধিরা একযোগে হামলে পড়তে যাচ্ছে কেজিএফ এর উপর। রকি এখান থেকে কিভাবে নিজেকে বাঁচাবে এটাই এখন দেখার বিষয়। এইদিকে দেখা যায় যে রকি এই সিচুয়েশনেও তার ওয়ার্কারদের বলেই চলেছে যে কাজ যেন বন্ধ না হয়। এটা শুনে কাশিম চাচা অনেক অবাক হয়ে যায় যে আরে যে গারোরার হাত থেকে সবাইকে বাঁচিয়েছিল সেই এখন তাদেরকে দিয়ে অমানবিক পরিশ্রম করাচ্ছে নিজের স্বার্থের জন্য। তাই সে রকির উপরে চড়াও হয় আর বলে তুই এসব কেন করছিস বলতো? এত বিপদের মধ্যেও কেন তুই একবেলার জন্য কাজ বন্ধ রাখছিস না? তুই কার জন্য এসব করছিস? তখন রকি জানায় তার মা একটি ছোট্ট গ্রামের মেয়ে ছিল। সকালাত বলতে জীবনে কিছুই ছিল না তার, কিন্তু যাবার সময় সে আমাকে ওয়াদা করিয়েছে যে আমি যেন পৃথিবীর সবচেয়ে ধনী ও ক্ষমতাশীল ব্যক্তি হতে পারি। আমার মায়ের সেই ওয়াদা রক্ষা করতে গিয়ে আমি কাউকে বুকে জড়িয়েও ধরতে পারি, আবার কারো বুকে ছুরিও চালিয়ে দিতে পারি। এটা শুনে সবাই বুঝতে পারে যে রকি তার ওয়াদা নিয়ে কতটা সিরিয়াস। এরপর দেখা যায় এক মাতাল লোককে সে তার মায়ের কবর দেখাশোনার জন্য নিয়ে এসেছে। সবাই যখন প্রশ্ন করে কেন এই মাতাল লোকটাকে তোমার মায়ের কবর দেখাশোনার জন্য নিয়োগ দিলে, কে এলো? উত্তরে রকি জানায় এই লোক হচ্ছে আমার জন্মদাতা বাবা। মা যখন বেঁচে ছিল তখন সে তার সব ঢেলেছে মদের নেশায়। জীবিত থাকার সময় সে যেহেতু তার দেখভাল করতে পারেনি, তাই এখন তার স্ত্রীর কবর দেখাশোনা করলে হয়তো তার পাপ কিছুটা কমবে। এই দৃশ্য দেখে সেখানকার সবাই একদম হতবাক হয়ে পড়ে আর ভাবতে থাকে এমন বাপের ওরসে কি 12 দিনা পয়দা হয়েছে। এভাবেই সময় বয়ে যেতে থাকে আর একদিন রকি ও রিনার শুভ প্রণয় সম্পন্ন হয়। রিনা জান প্রাণ দিয়ে রকির দেখভাল করতে থাকে আর তাকে সাপোর্ট দিতে থাকে। অন্যদিকে দেখা যায় সিবিআই রকির নারাচি লাইমস্টোনের এগেনস্টে ভালো একটি লিড পেয়েছে যেটা দিয়ে তাকে অ্যারেস্ট করা পসিবল। রামিকা সেন সবাইকে বলে দ্রুত ফাইল রেডি করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে। এরপর দেখা যায় কাশিম চাচা রকির কাছে এসে বলছে আমাদের 3 নং মাইনটা 30 বছর ধরে পড়ে আছে, সেখানে আর নতুন করে কোনো গোল্ড পাওয়া যাচ্ছে না। এটা খুঁড়তে খুঁড়তে প্রায় 15 কিলোমিটার লম্বা হয়ে গেছে। তখন রকি তাকে বলে সেই মাইন বন্ধ করে দিতে আর অন্য মাইনে কাজ করতে। ঠিক সেই সময় রকির কাছে একটি ফোন আসে আর সে জানতে পারে যে সরকার তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। রকি একটা হাসি দিয়ে ফোনটা রেখে দিলে দেখা যায় সেখানে উপস্থিত আছে গুরু পান্ডিয়ান। এতক্ষণ যা কথা হলো সব সে শুনতে পায়। এরপর দেখা যায় রামিকা সেন তার অফিসে কাজ করছে। ঠিক তখনই তার সেক্রেটারি এসে বলে ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে এসেছে। সে তখন বলে আজকে আমি আর কারোর সাথে দেখা করব না। কিন্তু যখন তাকে বলা হয় যে রকি আপনার সাথে দেখা করতে এসেছে তখন তার চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে। কারণ যাকে হন্যেও আজ পর্যন্ত কেউই তার একটি ছবি দিতে পারেনি সে কিনা সরাসরি দেখা করতে এসেছে প্রাইম মিনিস্টারের সাথে। মানে ভাবা যায় কি সিন চলছে এখানে। রকি একটি লাল স্যুট পরে ও হাতে লাল গোলাপের তোড়া নিয়ে আসে রামিকার সাথে দেখা করার জন্য। এখানে এসে রকি রামিকাকে বলে ম্যাম আমি ভালো হয়ে যেতে চাই, এই ফাইলে আমার সব কুকর্মের রিপোর্ট আছে, আপনি এটা নিয়ে আমাকে অ্যারেস্ট করুন প্লিজ। প্রাইম মিনিস্টার তো কিছুই বুঝে উঠতে পারে না যে
যে আরে কাহিনীটা কি, যাকে ধরার জন্য এত আয়োজন সেই কিনা স্বেচ্ছায় ধরা দিচ্ছে। কিন্তু ভুল ভাঙে তখনই যখন তার পার্লামেন্ট মেম্বাররা এসে বলে ম্যাডাম এই ফাইল আপনি নেবেন না, কারণ তার যে নারাচি ট্রাস্ট আছে সেই ট্রাস্ট থেকে আমাদের সরকারের সব এমপি এমনকি মিনিস্টারের কাছে পর্যন্ত টাকা পৌঁছে যায়। একে যদি মামলা দেওয়া হয় তাহলে আমাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। এই কথা শুনে প্রাইম মিনিস্টার যেন আকাশ থেকে পড়ে। এই সরকারের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে দুর্নীতি, আর যার কারণে এই ক্রিমিনালরা তাদের বুকের বোতাম খুলে ঘুরে বেড়ায়। রকি তাকে জানায় এই সিস্টেমের মধ্য থেকে তুমি কখনোই আমার কিচ্ছু করতে পারবে না। সিস্টেম থেকে বের হয়ে যদি একজন ক্রিমিনালের মতন প্ল্যান করো তাহলেই কেবল আমাকে ধরতে পারবে। এই বলে রকি সেই ফাইলটা নিজেই ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। রামিকা সেনও বুঝে যায় আসলেই তো একে সিস্টেমের বাইরে বের করে তবেই শেষ করতে হবে। তাই রামিকা সেন তার ফুল অ্যান্ড ফাইনাল প্ল্যান লঞ্চ করা শুরু করে। এদিকে দেখা যায় অ্যান্ড্রুকে দিল্লি থেকে কল দিয়ে জানানো হয়েছে যে রকির মহলে যাওয়ার জন্য যেই পথ তারা খুঁজছিল সেটা তারা পেয়ে গেছে। তাই অ্যান্ড্রু দ্রুতই চলে যায় আদিরার কাছে, আর আদিরাকে জানায় এখান থেকে 3 কিলোমিটার ঘুরলে তুমি মাইনের ট্যানেল পেয়ে যাবে যা সোজা চলে গেছে কেজিএফ এর মধ্যে। এটা শুনে আদিরা পাগলের মতন করতে থাকে আর শুরু করে দেয় কেজিএফ এর উপরে ফাইনাল অ্যাটাক। মাইন খুঁড়ে তারা পৌঁছে যায় সেই 30 বছর পুরানো 3 নম্বর সেক্টরে, আর সেদিক দিয়ে পুরো আদিরার গ্যাং পৌঁছে যায় কেজিএফ এর মধ্যে। রকি সেদিন কেজিএফ এর মধ্যেই কাজ করছিল আর এই অ্যাটাক সম্পর্কে সে কিছুই জানতো না। সেখানে রিনা উপস্থিত হয়ে তাকে একটি সুসংবাদ দেয়, আর সেটা হলো সে জানায় রকি বাবা হতে চলেছে। এই কথা শুনে রকির যেন বিশ্বাসই হতে চাইছিল না, কিন্তু সেই খুশির ঘোর কাটতে না কাটতেই আদিরার একটি বুলেট এসে সোজা আঘাত করে বসে রিনার পেট বরাবর। রকির চারিদিক যেন একদম থমকে যায় আর পুরো পৃথিবী শূন্য হয়ে পড়ে। এই সুযোগে আদিরার বাহিনীরা একদম অতর্কিত হামলা করে উড়িয়ে দিতে থাকে রকির আর্ম ফোর্সদের। অ্যান্ড্রু ও দায়াও যোগ দেয় আদিরার সাথে, আর তারা তাণ্ডব চালাতে থাকে কেজিএফ এর ভিতরে। রকি তখনও হুঁশে ফেরেনি যে কি হয়ে গেল তার সাথে। সে যখন রিনার কাছে আসে ঠিক তখনই তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, আর এরপরেই রিনা সেখানে মারা যায়। রকি যখন শোকে মুহ্যমান ঠিক সেই সময় আদিরা তার তরোয়াল নিয়ে রেডি হচ্ছে রকির চ্যাপ্টার ক্লোজ করে দেওয়ার জন্য। রকি রিনার রক্ত ছুঁয়ে শপথ নেয় আর ফিরে আসে তার মনস্টার মোড়ে। এই ডু অর ডাই মিশনে রকি এবার দেখায় তার আসল চেহারা। একের পর এক আদিরা সেনাদের রকি মেরে সামনের দিকে আগাতে থাকে। অন্যদিকে ভানারাম সহ সবাই ফাইট করতে থাকে আদিরার বাহিনীর উপর, কিন্তু আকস্মিক হামলার কারণে সবাই একদম ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু রকি তার বিস্ট মোড অন করে এক একটাকে মারিয়ে আগাতে থাকে। আদিরাও তার 5 ফুট লম্বা ভাইকিং সোর্ড নিয়ে আসতে থাকে রকির দিকে। এক পর্যায়ে দুজন সামনাসামনি যখন উপস্থিত হয় তখন শুরু হয় এক মোস্ট ওয়ান্টেড ফাইট সিন, যার জন্য পুরো সিনেমা প্রেমীরা 3 বছর অপেক্ষা করেছিল। আদিরা ভার্সেস রকির দ্য গ্রেট ফাইট। এই ফাইটটিকে আসলে এক্সপ্লেইন করার কোনো ভাষা আমার কাছে নেই। একদিকে বিশাল দানবাকৃতির আদিরা আর অন্যদিকে তার চেয়ে সাইজে ছোট কিন্তু বিশাল হিম্মতওয়ালা রকি। কে জিততে যাচ্ছে এই ফাইটে তা ধারণা করা বেশ কঠিন। রকি তার সর্বশক্তি দিয়ে আদিরাকে কাবু করতে চায়, কিন্তু আদিরা চোখে সানগ্লাস লাগিয়ে রকিকে বেধড়ক পেটাতে থাকে। তার তরোয়ালের বাট দিয়ে সে রকির মুখ এবড়ো থেবড়ো করে দিতে থাকে। এক পর্যায়ে রকি মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান শূন্য হয়ে যায়। আদিরা যখন তার কিল শট নিতে যাবে ঠিক সেই সময় রকির জ্ঞান ফিরে আসে আর সে মাটিতে পড়ে থাকা বিশাল এক হাতুড়ি তুলে নিয়ে বিদ্যুৎ গতিতে এক কোপ দিয়ে বসে আদিরা তরোয়াল বরাবর, আর তার তরোয়াল ভেঙে 2 টুকরো করে দেয়। এই কামব্যাক দেখে রকির মার খাওয়া সেনারা আবার উজ্জীবিত হয়ে যায় আর তারাও ফাইট ব্যাক শুরু করে দেয়। এবার রকি তার সেই সিগনেচার হাতুড়ি শট নেয় আদিরার উপর, আর আদিরা সেই বাড়ি খেয়ে ছিটকে পড়ে বহু দূরে। এমন আঘাত আজ পর্যন্ত আদিরাকে কেউ দিতে পারেনি দেখে সে পুরো ভেবাচাকা খেয়ে যায়। অন্যদিকে ভানারাম তার হাতের কাছে অ্যান্ড্রুকে পেয়ে যায়। এরপর সে তার এক হাত দিয়ে তার গলা চেপে শূন্যে ভাসিয়ে তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে রকি তখন ফুল ফর্ম নিয়ে ব্যাপক কেলাতে থাকে এই আদিরাকে। হাতের কাছে যাই পাচ্ছে তাই দিয়ে রকি আদিরার উপরে অ্যাটাক করতে থাকে। অনেক ফাইটের পর রকি আদিরার পিছন দিক থেকে তার গলা চেপে ধরে আর তার শরীরের সব শক্তি দিয়ে আদিরার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দেয়।
ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যেই দানবাকৃতি রাধিরা ইহলোক ত্যাগ করে মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে রকি সক্ষম হয় আদিরা চ্যাপ্টার ক্লোজ করতে, কিন্তু এতে করে তাকে হারাতে হয় সব কিছু। রকি কাশিম চাচাকে প্রশ্ন করে এরা কোন মাইনের রাস্তা দিয়ে এখানে এসেছে। সে জানায় 3 নম্বর মাইন দিয়ে তারা এখানে প্রবেশ করেছে। এই কথা শোনার সাথে সাথে রকি বুঝে যায় কে আসলে সবচেয়ে বড় কালপ্রিট, আর সে আর্মস নিয়ে বেরিয়ে পড়ে তাকে হত্যা করার জন্য। এখন তোমরা বলতে পারো সব এনিমি তো শেষ, তাহলে কাকে মারতে যাচ্ছে রকি? আসলে এই সব কিছুর যে নাটের গুরু সে আর কেউই নয়, সে হলো গুরু পান্ডিয়ান। এই গুরু পান্ডিয়ানই শুরু থেকে খেলেছে এক মরণ খেলা। আদিরাকে গারুরার বিরুদ্ধে খেপিয়েছিল এই পান্ডিয়ান। রকিকে কেজিএফ এর অর্ধেক ম্যাপও সেই ম্যানেজ করে দিয়েছিল। পান্ডিয়ানই আদিরাকে এই 3 নম্বর মাইনের কথা জানিয়েছিল যাতে সে রকির উপরে অ্যাটাক করতে পারে। এছাড়াও সেটিকে এনায়েত খলিলের ফেভারে নিয়ে যাওয়া ছিল গুরু পান্ডিয়ানের কাজ। তার মানে পুরো সাম্রাজ্যের খেলায় গুরু পান্ডিয়ানই ছিল আসল মাস্টার মাইন্ড। তাই রকি এবার সোজা চলে যায় দিল্লিতে, আর পার্লামেন্টের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ঢুকে সবার সামনেই গুরু পান্ডিয়ানের বুকে চালিয়ে দেয় AK-47 এর সব বুলেট। রামিকা সেনের সামনে এই হত্যাকাণ্ড চালিয়ে রকি দেখিয়ে দেয় কেন তাকে আনবিটেবল বলা হয়। আসলে রকি এমন এক উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে কারো পক্ষে সম্ভব ছিল না তাকে ধ্বংস করার। কেবল একজনই সেটা করতে পারত, আর সেটা হলো রকি নিজে। এই ঘটনার পর রামিকা সেন গোপনে ডেথ ওয়ারেন্ট জারি করে আর কেজিএফ কে ধ্বংস করার ফাইনাল ডিসিশন নিয়ে নেয়। এদিকে রকি পুরো কেজিএফ খালি করা শুরু করে দেয়। সকল ওয়ার্কারদেরকে কেজিএফ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একদিকে কেজিএফ ছেড়ে সবাই চলে যাচ্ছে, আর অন্যদিকে দেখা যায় কেজিএফ এ আর্মি প্রবেশ করছে রকিকে ধরার জন্য। কিন্তু আর্মিরা রাজপ্রাসাদের রেড দেয় ঠিকই, কিন্তু না তারা রকির কোনো হদিস পায়, আর নাই বা কোনো গোল্ডের হদিস। মানে একদিনে রকি সেখানকার সব গোল্ড নিয়ে কোথায় হাওয়া হয়ে গেল? এত সোনা সে কোথায় বা লুকিয়ে রাখলো? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে প্রাইম মিনিস্টারের কাছে কল আসে ইন্ডিয়ান নেভির তরফ থেকে। সেখান থেকে জানানো হয় রকি নামের একজন ক্রিমিনাল আমাদেরকে ফ্যাক্স পাঠিয়েছে আর জানিয়েছে সে আমাদের ইন্ডিয়ান ওশানেরই একটি জাহাজের মধ্যে আছে। মানে বলে কি, রকি কেজিএফ থেকে মাঝ সমুদ্রে গেল কিভাবে, আর কেনই বা গেল? মাথা শুধু তোমাদের না, আমারও ঘুরে গিয়েছিল এই কথা শুনে। আসলে রকি তার সব গোল্ডগুলোকে জাহাজে লোড করে আগানো শুরু করে ইন্টারন্যাশনাল বর্ডারের দিকে। শুধু ইন্ডিয়াকেই না, ইউএসএ ও ইন্দোনেশিয়ান নেভিকেও সেম ফ্যাক্স পাঠিয়ে জানান দেয় যে আমি তোমাদের বর্ডার ক্রস করছি। তার মানে এখন রকিকে ব্লক করার জন্য 3 দিক থেকে ইন্ডিয়া, ইউএসএ ও ইন্দোনেশিয়ান নেভি এগিয়ে চলছে। অন্যদিকে প্রাইম মিনিস্টারের আদেশে ফাইটার প্লেনও পৌঁছে যায় কেজিএফ এর উপর আর অপেক্ষা করতে থাকে ফাইনাল অর্ডারের জন্য। নেভি কমান্ডাররাও রকিকে বারবার ব্যাক করে যাওয়ার নোটিশ দিতে থাকে, কিন্তু রকি কোনো রেসপন্স না করে তাদের দিকে আগানো শুরু করে। নেভি বেজ এবার প্রাইম মিনিস্টারের কাছে পারমিশন চায় ফায়ারিং করার জন্য। একদিকে কেজিএফ আর অন্যদিকে রকি তার সব সোনা নিয়ে মাঝ সমুদ্রে। এখন ডিসিশন রামিকা সেনের উপর, কি করবেন তিনি। তবে অনেক চিন্তা করে দুজনকেই রামিকা সেন ফায়ারের নির্দেশ প্রদান করে দেয়। ফলাফল কেজিএফ এর উপরে থাকা বিমান থেকে একের পর এক মিসাইল পড়ে চোখের পলকে ধ্বংস হতে থাকে 35 বছরে গড়া পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। আর অন্যদিকে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা রকির উপর হামলে পড়ে ইন্ডিয়ান নেভির মুহুর্মুহু মিসাইল। মুহূর্তের মধ্যেই সকল গোল্ড নিয়ে রকি ডুবে যায় সমুদ্রের অতল গহ্বরে। রকি ডুবছে, আর সেই সাথে ডুবছে পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান ধাতু সোনাও। রকি যেন তার মায়ের বাদা অক্ষরে অক্ষরে পালন করে বসলো, কারণ তার মা চেয়েছিল তুই যখন মারা যাবে তখন যেন তুই পৃথিবীর সবচেয়ে ধনী ও ক্ষমতাশীল ব্যক্তি হিসেবে মরতে পারিস। রকি ঠিক তাই করেই দেখালো আর বুঝিয়ে দিল একমাত্র সেই পারে রকি নামের ধাতুকে ধ্বংস করতে। রকির এই মৃত্যু আসলেই খুব আনএক্সপেক্টেড ছিল এই মুভিতে। আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই পর্বেই রকি মারা যাবে, কিন্তু আদৌ কি রকি মারা গেল? এত সহজেই কি সবকিছু শেষ হয়ে যাবে? এমন হাজারো প্রশ্ন গত কয়েক বছর ধরে ঘুরছে ইন্টারনেট দুনিয়ায়। তবে এই প্রশ্নের উত্তর অবশ্যই মিলবে। তবে তার আগে মুভির এন্ড ক্রেডিটটা তোমাদেরকে জানিয়ে দিই।
ক্রেডিট সিনে দেখানো হয় রামি কাশেনের কাছে ইউএস এর সিআইএ এর এক এজেন্ট এসে জানায় 1978 থেকে 1981 সাল পর্যন্ত 16টি দেশে রকি ক্রাইম করে চলেছিল। এর মধ্যে সে ইউএসএতেও চালিয়েছে তার ক্রাইম হিস্টোরি। এছাড়াও রকি যেখানে ডুবেছে সেখানকার গভীরতা প্রায় 20,000 ফিট, তাই সেখান থেকে সাধারণভাবে কোনো কিছু উদ্ধার করাও সম্ভব না। এখন কি এমন ক্রাইম রকি করেছিল যার জন্য সিআইএ পর্যন্ত প্রাইম মিনিস্টারকে নোটিশ দিয়ে গেল? সেই প্রশ্নের উত্তর মিলতে চলেছে কেজিএফ চ্যাপ্টার 3-তে। হ্যাঁ, সত্যি আসতে চলেছে কেজিএফ চ্যাপ্টার 3, যেখানে দেখানো হবে এই 3 সালে রকি কি তাণ্ডব চালিয়েছিল এই 16টি দেশের মধ্যে। তবে সালার নামের একটি নতুন মুভি আসতে চলেছে যেটার কানেকশন থাকবে কেজিএফ ও রকির সাথে। প্রভাসের অভিনীত মুভিটির রিলিজ পাবে এই বছরের 27 সেপ্টেম্বর, আর তখনই আমরা আরও জানতে পারবো কেজিএফ এর ব্যাপারে। এবার কুইজের পালা। তোমাদেরকে বলতে হবে রকির চরিত্রে যে অভিনয় করেছে তার আসল নাম কি। উত্তরটি ইংরেজিতে লিখে কমেন্ট করো এই ভিডিওতে। সেই সাথে ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই থাকতে হবে। তোমাদের মধ্যে থেকে র্যান্ডমলি সঠিক উত্তরদাতার একজনকে দেওয়া হবে এই আকর্ষণীয় স্মার্ট ওয়াচটি। তাই আর দেরি কিসের, এই সহজ উত্তরটি লিখে এক্ষুনি কমেন্ট করো। আর বিজয়ীর নাম জানতে আগামী 25 তারিখ চোখ রাখো আমাদের কমিউনিটি পোস্টে। আজকের এক্সপ্লেনটা এই পর্যন্তই। আমি অনেক কিছুই ইচ্ছে করেই মিস করে গেছি, কারণ তা না হলে এই মুভির এক্সপ্লেন করতে কমপক্ষে 1 ঘন্টারও বেশি সময় প্রয়োজন। তাই সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে মুভিটি দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।